ঋণ আদায়ের ব্যর্থতা ঢাকতে সুদ হার বাড়িয়েছে ব্যাংকগুলো। ব্যবসা সম্প্রসারণে বড় বাধা অভিযোগ উদ্যোক্তাদের। দৃশ্যমান পদক্ষেপের তাগিদ অর্থনীতিবিদদের। বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে ভাটার রাজস্ব আদায় কমেছে ৯০ কোটি টাকা। ভিসার জটিলতাই বড় কারণ বলছেন সংশ্লিষ্টরা। পদ্মার বুকে থামছে না বালু খেকোদের দৌরাত্ম্য। নদীতে বাড়ছে ভাঙন, দুই কূলে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। দ্রুত ব্যবস্থা না নিলে প্রাণ প্রকৃতির বড় ক্ষতির শঙ্কা। চলতি মৌসুমে পিরোজপুরে আমড়ার বাম্পার ফলন। কম উৎপাদন খরচে বেশি লাভ হওয়ায় ঝুঁকছেন চাষিরা। পরিকল্পিতভাবে চাষাবাদে পরামর্শ কৃষি বিভাগের। এবং অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র। গণহারে ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে। ট্রাম্পের বিতাড়ন নীতি প্রত্যাখ্যান বেশিরভাগ মার্কিন নাগরিকের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। খেলাপি ঋণ আদায়ের ব্যর্থতা ঢাকতেই দীর্ঘদিন ধরে সুদের হার বাড়িয়ে রেখেছে ব্যাংকগুলো, যা বাধা হয়ে আছে ব্যবসা সম্প্রসারণের পথে। এমন অভিযোগ ব্যবসায়ীদের। বিভিন্নভাবে হিডেন চার্জ গ্রাহকের ঘাড়ে চাপিয়ে দেয়াকে জালিয়াতি হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বাড়াতে খেলাপি ঋণ আদায়ে দরকার চলমান সংস্কারের দৃশ্যমান অগ্রগতি। সাইফুল ইসলামের রিপোর্ট। ব্যাংক ঋণে সুদ হার নির্ধারণে ৬-৯ সীমা তুলে দিয়ে ২০২৩ সালে জুলাই থেকে কার্যকর করা হয়েছে 6 মান্থস মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিল বা ট্রেজারি পদ্ধতি। এতে দীর্ঘদিন ঋণের বিপরীতে ১৫% পর্যন্ত সুদ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাব, গেল মার্চে ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪,২০,৩৩৫ কোটি টাকায়। ৩ মাসে বেড়েছে ৭৪,৫৭০ কোটি টাকা। ৬১ ব্যাংকের মোট খেলাপি ঋণের মধ্যে মাত্র ১০ ব্যাংকে হয়েছে ৩,২৮ কোটি টাকা। এই লাগামহীন খেলাপির জের টানতেই গ্রাহকের উপর উচ্চ সুদ হার চাপিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। বাংলাদেশ ব্যাংকের তখন অডিট হয় নাই, ওই ব্যাংকের কর্মকর্তারা ছিল না, তাদের অডিট ডিপার্টমেন্ট ছিল না। এদের দায় কেন আপনি গ্রাহকের উপর চাপাচ্ছেন? নন পারফর্মিং লোনের দায়গুলো আপনি সুদ হার বাড়িয়ে দিয়ে ভালো গ্রাহকের উপরে চাপাচ্ছেন। এটা তো কখনোই কাঙ্ক্ষিত নয়। বাংলাদেশ ব্যাংক বলছে, কয়েকটি ব্যাংক হিডেন চার্জের নামে ব্যবসায়ীদের উপর উচ্চ সুদ হার চাপাচ্ছে, যা জালিয়াতির শামিল। এ অবস্থায় গ্রাহকের প্রতিটি কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার তাগিদ কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংক অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু হিডেন চার্জ আরোপ করে, যেগুলো অসময় ডিসক্লোজ থাকে না। এগুলো কিন্তু আবার এটা অযাচিতভাবে ব্যবসায়ীদের উপর এটা পড়ে। আর সুদ হার তো ডেসক্রাইব করা আছে। অতএব ইচ্ছা করলে আমি একজন খেলাপি হয়েছে তার সুদ তো আমি আরেকজনের কাছ থেকে আদায় করতে, এটা একটা এটা একটা যদি করেও থাকে এটা একটা জালিয়াতি বলবো। খেলাপি ঋণ বাড়তে থাকাতেই সংকোচনমুখী মুদ্রানীতি থেকে বের হতে পারছে না ব্যাংক খাত। এমন যুক্তি তুলে ধরে অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে দরকার খেলাপিদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপের অগ্রগতি। যারা নতুন করে লোন নিতে চাচ্ছেন তাদের উপরে অতিরিক্ত সুদের যে বোঝা, এটার কারণটা হচ্ছে কিন্তু প্রথমত যে মনিটারি পলিসিটা নেওয়া হয়েছে, যেহেতু খেলাপি ঋণের সংখ্যা মাত্র অনেক বেশি, এটাও কিন্তু ওই সুদের হারটাকে হয়তো বেশ লম্বা সময়ের জন্য বাংলাদেশে হয়তো খানিকটা উপরের দিকে রাখবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, খেলাপি ঋণের বোঝা টানা শীর্ষ 10 ব্যাংকের তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংক এবং বেসরকারি 6টি ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ব্যাংকের সুদ হার ও খেলাপি ঋণ আদায় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আমরা প্রতিবেদনে দেখছিলাম, এই যে সুদের হার বাড়িয়ে দেয়া নিয়ে ব্যবসায়ীদের নানা ধরনের অভিযোগ রয়েছে, এর মূল কারণ কি হতে পারে? না, আপনাদের প্রতিবেদনে দেখলাম যে আপনারা বলতেছেন যে আপনাদের খেলাপি ঋণ বেড়েছে, সেজন্য সুদের হার বেড়েছে। হ্যাঁ, খেলাপি ঋণ বাড়লে তো ডেফিনেটলি কস্ট অফ ব্যাড ডেট বেড়ে যায়। কস্ট অফ ব্যাড ডেট বেড়ে গেলে আপনার তো
আপনার কি বলে সুদের হারও বেড়ে যাবে, এবং সুদের হার বেড়ে গেলে ব্যবসায়ীদের কষ্ট বিজনেসও বেড়ে যাবে, সুতরাং তাদের জন্য তখন ব্যবসা করাটা একটু টাফই হয়ে যায়। কিন্তু অন্যদিকে আবার দেখেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের যে পলিসি রেট, যেটাকে আমরা বলি রিপো রেটে কিন্তু বেশ হাই, তাই না? বা আগে তো ছিল 10%, এখনো তো 10%-এর কাছাকাছি। তো রিপো রেটে যদি 10% হয়, এবং রিপো রেটকে যদি আমরা যদি কস্ট অফ ফান্ড ধরে নিই, তাই না? তো রিপো রেটের সাথে আপনি আরো কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন যোগ করবেন এবং কস্ট অফ ক্যাপিটাল যোগ করবেন, কস্ট অফ ব্যাড ডেটের কথা বাদই দিলাম, তাই না? তো এমনিতে এটা 13-14% হয়, কস্ট অফ ব্যাড ডেটের কথা বাদ দিলেও। তো এখনকার রেট তো 13-14%ই আছে। সুতরাং ব্যাড ডেটের চার্জটা করতেছে বলে ব্যাংকাররা ঠিক মতো মনে হচ্ছে না। যাই হোক, তবে এই আপনার রিপো রেট যেহেতু বাড়ানো আছে, সেজন্য আমাদের আমাদের মানে বেসিক লেন্ডিং রেটটা তো বেড়েই যাবে। সুতরাং আর রিপো রেটটা তো বেসিক্যালি ডিপেন্ড করবে দেশের ইনফ্লেশন রেটের উপর। সুতরাং ব্যাপারগুলো কিন্তু জাস্ট এক জায়গায় হ্যান্ডেল করলে হবে না। আপনার ইনফ্লেশন রেট কমাতে হবে, আপনার ব্যাড ডেট কমাতে হবে। এগুলো কমালে পরেই ডেফিনেটলি আপনার ওভারঅল লেন্ডিং রেট কমে আসবে। তখন ডেফিনেটলি ব্যাংক আপনার ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য অনেক কি বলে আমি কি বলবো, একটু স্মুথ হবে আর কি। দীর্ঘদিন ধরে এই খেলাপি ঋণের চাপ আসলে কেন কমানো যাচ্ছে না? কেন কমানো যাচ্ছে না? যারা এটা করবে তাদেরও তো একটা কমিটমেন্টের প্রয়োজন আছে, তাই না? আমি তো মনে করি খেলাপি ঋণ কমানোর পিছনে সবচেয়ে বড় জিনিস যেটা দরকার, সরকারের সদিচ্ছা, তাই না? বা সরকার চায় কিনা এগুলো ঠিক মতো হ্যান্ডেল করতে। সরকারের সদিচ্ছা থাকলে সবকিছু করা যাবে, এবং খেলাপি ঋণ কমানোর যে কতগুলো পদ্ধতি আছে সেগুলো অ্যাডাপ্ট করতে হবে আপনাকে। এখন আগে তো সদিচ্ছা থাকবে, তারপরে তো এগুলো। এখন আপনি ব্যবসায়ীদের কষ্ট হবে, লেন্ডিং রেট বেড়ে যাবে, আবার এগুলো ইন্টারন্যাশনালি প্রচার হবে, আমার এলসি অ্যাকসেপ্ট করবে না, এত অজুহাত দেখিয়ে তো আপনি খেলাপি ঋণ কমাতে পারবেন না, তাই না? কিছু তো ঝামেলা হবেই, এটা ধরে নিয়ে আপনাকে খেলাপি ঋণের আক্রমণটা করতে হবে। সরকারের সদিচ্ছার কথা বললেন, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার প্রভাব কতটুকু আছে সেটাই এই ক্ষেত্রে? সেটাই 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 সরকারের সদিচ্ছা বলতে আমরা তো রাজনৈতিক সদিচ্ছার কথাই মিন করি। সরকার তো একটা রাজনৈতিক সংগঠন, তাই না? তো সুতরাং আপনার পলিটিক্যাল কমিটমেন্ট, আমাদের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তো ডেফিনেটলি যে কোনো জিনিসই করা যাবে না কি আবার? এভাবে চলতে থাকলে বিনিয়োগ বাড়বে না, কর্মসংস্থানের অভাব দেখা দিতে পারে। উত্তরণের পথ কি হতে পারে? উত্তরণের পথ তো আমরা এনপিএল কমানোর সমস্ত রাস্তাঘাটের কথা বলেছি, যে কিভাবে এনপিএল কমাতে হবে। আপনার এনপিএল গুলোকে দুই ভাগ করতে হবে। একটা হচ্ছে যারা নাকি আপনার ইচ্ছাকৃত মানে খেলাপি, আর যারা অনিচ্ছাকৃত খেলাপি। ইচ্ছাকৃত খেলাপিগুলোর জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স নিতে হবে, এবং সেগুলোর জন্য গভর্নমেন্টকে একটু উদার হস্তে এগিয়ে আসতে হবে। অনিচ্ছাকৃত খেলাপিগুলো ব্যাংকাররা নিজেরাও হ্যান্ডেল করতে পারে। তার জন্য প্রত্যেকটা ব্যাংকে একটা করে আপনার লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকবে, যারা এই খেলাপিদের সাথে বসবে, তাদের কারণগুলো চিহ্নিত করবে এবং সেই কারণগুলো অ্যাড্রেস করার চেষ্টা করবে। আর যারা ইচ্ছাকৃত খেলাপি, সেগুলোর জন্য না হয় আপনি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করতে পারেন, সেখানে সরকারের আপনার বাজেটারি অ্যালোকেশন দিয়ে ওই ব্যাড লোনগুলো কিনে নিয়ে আপাতত সেগুলো ফাইন্যান্স করা যেতে পারে। তবে ওই 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 ইচ্ছাকৃত খেলাপিদের কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। আপনাদের এবং পরামর্শের কোনো প্রতিফলন দেখতে পাচ্ছেন কিনা? না, এখনো তো এগুলোর কোনো প্রতিফলন, কারণ আসলে তো সরকারকেও স্টেবল হতে হবে, তাই না? তাদেরও তো আরো অন্যান্য কাজকর্ম আছে, সেগুলো দেখেই। তবে ব্যাংকিং সিস্টেমে অনেক রিস্ট্রাকচারিং তো হচ্ছে, একেবারে যে কিছু হচ্ছে না তা না, যথেষ্ট রিস্ট্রাকচারিং হচ্ছে। এই যে বড় বড় অনেকগুলো ব্যাংকের বোর্ড আপনার রিস্ট্রাকচার করে দেওয়া হচ্ছে, আপনার ব্যাংক রেজুলেশন একটা অর্ডিন্যান্স করা হয়েছে, এবং আপনার অনেকগুলো মেজার্সই তো নেওয়া হচ্ছে। আর এখনকার যিনি গভর্নর মধ্যে, উনি তো আগে থেকে বলেছে যে আমি মার্কেট অনুযায়ী চলব। আপনার ইনফ্লেশন রেট এত বেশি, আপনার তো রিপো রেট বেশি হবেই, তাই না? এখন ইনফ্লেশন কমাতে গেলে আপনাকে অন্যভাবে আসতে হবে। ইনফ্লেশন কমাক, আপনার রিপো রেটও কমে যাবে, তাই না? তখন ডেফিনেটলি লেন্ডিং রেটও কমে আসবে। আর অন্যদিকে আপনার এনপিএল অ্যাটাক করতে হবে ব্যাংক কোনো অবস্থায়। জি জি, আপনার কাছ থেকে জানতে বলেন, চাচ্ছিলাম বলেন। যে ব্যাংক সংস্কারের এই পথে ছোট উদ্যোক্তারা কেমন সুফল পেতে পারেন? না, ব্যাংক সংস্কার হলে তো ঋণ আপনি পাওয়ার সবাই সুযোগ আমরা পাচ্ছেন সুফল কিনা তারা? না, ওইটা তো সংস্কারের একটা অন্যতম দিক। অ্যাক্সেস টু ফাইন্যান্স আছে কিনা ছোট উদ্যোক্তাদের, তাই না?
যদি না থাকে তাহলে ডেফিনেটলি তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স দিতে হবে, তাই না? কারণ ছোট উদ্যোক্তারা তো বাংলাদেশের অর্থনীতির প্রাণ, তাই না? তো সুতরাং ছোট উদ্যোক্তাদের জন্য অ্যাক্সেস করতে হবে, সেভাবেই ঋণগুলো আপনাকে সাজাতে হবে, তাই না? স্কিমগুলো আপনাকে সাজাতে হবে। কারণ ছোট উদ্যোক্তাদেরকে যদি আপনি পৌঁছাতে চান ঋণের মাধ্যমে, তাহলে এটা আসলে আসলে ডিমান্ড ফলোইং হতে হবে। তাহলে তারা যেভাবে ঋণটা চায় সেভাবে ঋণ দিতে হবে। আপনি ট্রেডিশনাল বড় উদ্যোক্তাদের বা আমাদের ট্রেডিশনাল লেন্ডিং যেভাবে আমরা করি ঠিক সেভাবে গেলে এখানে ছোট উদ্যোক্তারা খুব একটা বেনিফিটেড হবে না। ছোট উদ্যোক্তারা চায় যে তাদের কোল্যাটারাল ঝামেলা কম হোক, ডকুমেন্টেশনের ঝামেলা কম হোক, তারা যেভাবে লেন্ডিং চায়, যথাসময়ে লেন্ডিং চায়, আপনারা সেভাবে পৌঁছানোর চেষ্টা করেন। তো এইগুলোর দিকে তো একটু নজর দিতে হবে সবার, তাই না? বড় বিনিয়োগের ক্ষেত্রে শেয়ার বাজার থেকে আমাদের তেমন কোনো লাভ আসছে না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? না, শেয়ার বাজারে তো এখন রিফর্মের কাজকর্ম হচ্ছে, সেগুলো রিফর্ম করেই ওরা বাজার বেগবান করতে চায় বা বাজারকে অ্যাক্টিভ করতে চায়। সুতরাং এগুলো সব কিছুর জন্য একটা সময় লাগবে এবং সেই জন্য একটা ট্রানজিশনাল পিরিয়ড তো আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আর তাছাড়া বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা হচ্ছে ব্যাংক বেস। শেয়ার বাজারের দিকে মানুষের অত নজর নাই যতটা নজর ব্যাংকের উপরে। সুতরাং এই ব্যাংকের এই সমস্যাগুলো তাড়াতাড়ি আসলে আপনার সমাধানের প্রয়োজন। শেয়ার বাজারকে বড় কোম্পানিগুলো বিনিয়োগ কিভাবে করতে পারে? হ্যাঁ, নিতে পারে। এখন এটার জন্য সবচেয়ে বড় জিনিস হবে শেয়ার বাজারটাই তো আসলে আপনার লং টার্ম বড় বড় বিনিয়োগের জায়গা, তাই না? ওইগুলো আপনার শর্ট টার্ম ছোট ছোট বিনিয়োগের জায়গা হচ্ছে কিন্তু আপনার মানি মার্কেট, যেখানে ব্যাংকাররা তাদের রোল প্লে করে, তাই না? এবং তার জন্য একটা একটা পলিসি প্রেসক্রিপশনের দরকার, যে আমাদের সরকারের লেভেলে বা ফাইন্যান্সিয়াল সিস্টেমের পক্ষ থেকে এই ধরনের একটা পলিসি প্রেসক্রিপশন লাগবে যে অল লং টার্ম ফাইন্যান্স অথবা অত পার্সেন্ট অফ দ্য লং টার্ম ফাইন্যান্স must be given by the security market. অত পার্সেন্ট অফ দ্য লং টার্ম ফাইন্যান্স ক্যান বি গিভেন বাই দ্য ব্যাংকিং মার্কেট। এই ধরনের কিন্তু কোনো ধরনের পলিসি ব্যাকআপও কিন্তু বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমে নাই। আর তাছাড়া হয়েছে কি, বড় বড় কোম্পানিগুলো ওরা শেয়ার বাজার থেকে ব্যাংকে যেতে পছন্দ করে, কারণ ব্যাংকে তাদের ঝামেলা কম, ব্যাংকে তাদের অ্যাকাউন্টেবিলিটি কম হয়, বা ব্যাংকে তাদের ওনারশিপটা ডাইলিউট হয় না। তারপরে তাদের এই আপনার অনেকভাবে এরা ব্যাংকারদের সাথে কাজকর্ম করতে করতে ব্যাংকারদের সাথে অভ্যস্ত হয়ে গেছে। এই সমস্ত কারণে তারা শেয়ার বাজারে আসতেও আগ্রহী না। খেলাপি ঋণের ক্ষেত্রে আমরা সাধারণত ঋণ ব্যাংকের পক্ষ থেকে কোনো দুর্বলতা আছে কিনা? আমি তো আমার কথাগুলো প্রথমেই বলে দিয়েছি যে খেলাপি ঋণ অ্যাড্রেস করতে গেলে কি করতে হবে। একদিকে প্রথমত সরকারের সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, আর 2 নম্বর আপনি প্রসিডিউরালি যদি যান তাহলে পুরো খেলাপি ঋণটাকে আপনাকে 2 ভাগে ভাগ করতে হবে, একটা ইচ্ছাকৃত একটা অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত এগুলো পারবেন না, ওগুলোর জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স লাগবে, ওগুলোর জন্য সরকারের হেল্প অত্যন্ত জরুরি। আর যেগুলো নাকি আপনার অনিচ্ছাকৃত খেলাপি, হ্যাঁ সেইগুলো ব্যাংকারদের হাতে অনেক উইপন আছে, সেগুলো ব্যাংকার হ্যান্ডেল করতে পারবে। ব্যাংকে যারা সম্পদ অ্যাসেস করেন তাদের কোনো ঘাটতি আছে কিনা, সক্ষমতার ঘাটতি আছে কিনা? সক্ষমতার ঘাটতি আপনি কিভাবে বলবেন? সদিচ্ছা থাকলে সব ধরনের সক্ষমতাই আপনি অর্জন করা যায়, তাই না? আমি তো মনে করি যে সদিচ্ছা, সে সরকারের সদিচ্ছা থাকলে তখন প্রতিষ্ঠানগুলোরও সদিচ্ছা আসবে, তাই না? সুতরাং প্রথম আসবে আপনার রাজনৈতিক সদিচ্ছা। সুতরাং আমরা চাই কিনা, সরকার চাই কিনা। সরকার যদি চায় তা টার্ন অ্যারাউন্ড করানো যাবে না, যে কোনো সময় যে কোনোভাবে সবকিছু টার্ন অ্যারাউন্ড করানো। জি, জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। সেই সদিচ্ছায় ব্যাংকের সকল দুর্দশা বা সকল দুর্বলতা কেটে যাক সেই প্রত্যাশায় শেষ করছি। সরাসরি যুক্ত ছিলেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে। প্রথম ঘন্টার লেনদেনে প্রধান সূচক বেড়েছে 33 পয়েন্ট। এ সময় হাতবদল হয়েছে 225 কোটি 98 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া কোম্পানির মধ্যে 194টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 96টি প্রতিষ্ঠানের, আর অপরিবর্তিত থেকেছে 96টি কোম্পানির শেয়ারের দাম।
বিনিয়োগকারীদের আগ্রহে গেল সপ্তাহের শেষ 2 কার্যদিবসে দৈনিক লেনদেন ছাড়িয়েছে 700 কোটি টাকা। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে 775 কোটি টাকা পার হয়ে। এবারে বন্দর বাণিজ্যের খবর। দুই 2024-25 অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত কমেছে 10,59,657 জন। এতে বছর ব্যবধানে রাজস্ব আদায় কমেছে 90 কোটি টাকা। ভিসা জটিলতাই বড় কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে রয়েছে বিস্তর যাত্রী ভোগান্তির অভিযোগ। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বেনাপোল বন্দর থেকে ভারতের অন্যতম বাণিজ্যিক শহর ও পর্যটন কেন্দ্র কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেশিরভাগ পাসপোর্টধারী শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ করতে বেনাপোল সীমান্ত ব্যবহার করে থাকে। তথ্য বলছে 2024-25 অর্থ বছরে বেনাপোল বন্দর ব্যবহার করে ভারতে যাতায়াত করেছেন 11,90,821 জন। এর মধ্যে ভারত গেছেন 6,06,410 জন, আর ভারত থেকে ফিরেছেন 5,84,411 জন। 2023-24 অর্থ বছরে যেখানে রাজস্ব আদায় হয়েছে প্রায় 200 কোটি টাকা, সেখানে গেল অর্থ বছরে তা নেমেছে 110 কোটিতে। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়া এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার যে যাত্রী সংখ্যা সেটি আগের চেয়ে অনেকটা কম। 5 আগস্টের পর এখনও স্বাভাবিক হয়নি ভারতের ভিসা পাওয়া প্রক্রিয়া। এতেই কমেছে যাত্রী যাতায়াত। সেই সঙ্গে রয়েছে ইমিগ্রেশন, কাস্টম ও বন্দরের অব্যবস্থাপনার অভিযোগ। মেডিকেল ভিসা বর্তমান দেয়ই না বললে চলে, তারপরে যদিও দেয় অনেক সময় সিঙ্গেল দেয়। আগের চেয়ে এখনকার ভিসা ব্যবস্থা অনেক জটিল হয়ে গেছে। আগে দিতে হতো আমাদের ভ্রমণ ট্যাক্স 500 টাকা, কিন্তু সেখান থেকে বেড়েছে আরো 1050। শুধু যাত্রী যাতায়াত নয়, গেল অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে কমেছে ভারত বাংলাদেশ বাণিজ্যের পরিমাণও। সময় সংবাদ, বেনাপোল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে কথা বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সরাসরি যাচ্ছে সেখানে। উল্লেখিত হবে যে এই বিষয়ে আপনাদের দ্বিমত আছে এবং সেই ক্ষেত্রে দ্বিমতের কারণগুলো ইতিমধ্যে আপনারা ব্যাখ্যা করেছেন। যদি প্রয়োজন হয় খুব সংক্ষেপে 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে বলুন যে আসলে আপনার দ্বিমতে জায়গা, কিন্তু দীর্ঘ আলোচনার মধ্যে যাওয়া যাবে না, যে বিশেষ করে যেগুলো ইতিমধ্যে আলোচিত হয়েছে। এর বাইরে কমিশনের উপর আপনার একটি দায়িত্ব, দ্বিকক্ষ বিশ্ব পার্লামেন্ট হবে কি হবে না সে বিষয়ে আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতে কমিশন এটা, এবং আমরা আশা করছি আগামীকাল পরশুর মধ্যে অবশ্যই আমাদের চেষ্টাটা হচ্ছে আগামীকালের। আপনারা হয়তো কেউ কেউ লক্ষ্য করবেন যে আমরা গত 2 দিন ধরে উপর্যুপরিভাবে কমিশন বসছে। এটা আসলে গত সপ্তাহান্ত থেকে, অর্থাৎ শুক্র শনিবার থেকেই উপর্যুপরিভাবে কমিশন বসছে, এই কারণে যে এগুলির বিষয়ে আপনাদের মতামত পর্যালোচনা করে আমরা এক জায়গায় আসতে চাই। গতকাল আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা করেছি তার একটি অমীমাংসিত থেকেছে এই অর্থে যে এগুলি নিয়ে পুরো আলোচনায় হয়নি, সেটা দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। কিন্তু গতকাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে সমস্ত রকম আলোচনার পরে কমিশনের এটা ধারণা যে কমিশনের পক্ষ থেকে সংশোধিত সমন্বিত যে প্রস্তাব দেওয়া হচ্ছে তাতে অধিকাংশের একমত আছে। কারো কিছু কিছু বিষয়ে হয়তো খুঁটিনাটি বিষয়ে আপনাদের কিছু কিছু পরামর্শ থাকতে পারে। আমরা সেজন্য অনুরোধ করেছি আজকের মধ্যে আপনারা পরামর্শগুলো সংগঠিত করে আমাদেরকে যদি দেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে কমিশনের পক্ষ থেকে আমরা আগামীকাল সেটার ব্যাপারে আবার উত্থাপন করে একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারি কিনা। যদিও আমি বলছি পারি কিনা, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি আবারও স্মরণ করিয়ে দিই যে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি কিভাবে। আমি বারবার স্মরণ করি এই কারণে যে শুরুতে আমরা যাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ ব্যতিরেকে আজকে আমরা এখানে আসতে পারতাম না। এই মুক্তিযুদ্ধ হচ্ছে এমন এক যুদ্ধ যে যুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। আজকে আমি, আপনি, আমরা সকলে এই যে এই জায়গায় এসে উপনীত হয়েছি, তার যত সাফল্য যতটুকু ব্যর্থতা সমস্ত কিছুর পরে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলাম আমরা, তার জন্য লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে। শুধু একদিনের সংগ্রামে সেটা হয়নি, একটি যুদ্ধের মধ্যে দিয়ে কেবল সেটা হয়নি, দীর্ঘদিনের সংগ্রামের মধ্যে দিয়ে আমরা সেই জায়গায় এসেছি। যুদ্ধের মধ্যে দিয়ে আমরা এই রাষ্ট্র অর্জন করেছি, তার পথরেখা নির্ধারণ করেছি। পরবর্তী সময়ে 53 বছর ধরে আমরা গণতন্ত্রের সংগ্রাম করেছি। আমরা
সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। বালুখেকোদের দৌরাত্ম্য বেড়েই চলছে পদ্মার বুকে। নদীর দুই কূলে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। শুধু দুর্বল বেড়ি বাঁধই নয়, নদী ভাঙনের অন্যতম কারণও এই অপরিকল্পিত বালু উত্তোলন। পদ্মাপাড়ের মানুষেরা বলছেন, এখনই বালু লুট বন্ধ করা না গেলে একদিকে যেমন সহায় সম্বল হারাবে হাজারো মানুষ, অন্যদিকে ক্ষতিগ্রস্ত নদীপাড়ের প্রাণ প্রকৃতি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। এক কুল ভাঙা অন্য কুল গড়া এই তো নদীর ধর্ম। কিন্তু যখন এই স্বাভাবিক নিয়মের পেছনে যুক্ত হয় কিছু মানুষের অর্থলোভ, তখন কোনো না কোনো জনপদে সৃষ্টি হয় ক্ষোভ, বেদনা। এর জলযন্ত্র সাক্ষী পদ্মার মাঝিরকান্দির পাইনপাড়া চর। শরীয়তপুরের জাজিরা ও মুন্সিগঞ্জের শিমুলিয়ার মাঝখানে অবস্থিত এই চরে একসময় ছিল লাখো মানুষের বসত বাড়ি, সবই এখন স্মৃতি। গত কয়েক বছর পদ্মার প্রবল ভাঙনে 2000 পরিবার হারিয়েছে তাদের ভিটেমাটি ও ফসলি জমি। এখন তারা মানবেতর জীবন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। আমরা এই আশ্রয় নিয়েছি, আমরা 200 বাড়ি করে আমরা আসি। আমরা কিস্তি উড়িয়া বাড়ি ঘর ভেঙে কোনো উড়েছি, কিস্তি শোধ নেই। আমরা কই যেমন ভুক্তভোগীদের অভিযোগ, প্রাকৃতিক ভাঙনের পাশাপাশি বড় কারণ ছিল অবৈধ বালু উত্তোলন। বহু বছর ধরে সরকারি ছত্রছায়ায় একাধিক চক্র চরের বালু উত্তোলন করে নিয়েছে তাদের সর্বস্ব। নানা দেন দরবার সালিশ করে মেলেনি সমাধান। বেশ কিছু ডেজারের মাটি কাটতে আমাদের ভাঙ্গিয়া আমরা ওটার প্রতিহত করতে গেছিলাম, আমাকে পুরো হামলা আসলো। অভিযোগ, স্থানীয় চেয়ারম্যানের ছত্রছায়ায় বালুখেকোরা দিনের পর দিন দেদারসে বালু কেটে বিক্রি করে আসছে। শুকনো মৌসুমে বালু কাটলেও এর ফল ভুগতে হচ্ছে ভরা বর্ষায়। নদীর গতিপথ পাল্টে তৈরি হয়েছে নতুন ভাঙনের হুমকি। চলতি বর্ষা মৌসুমে কয়েক দফা ভাঙনে পদ্মা সেতুর পূর্ব পাশের প্রায় 500 মিটার বাঁধ চলে গেছে নদীগর্ভে। ভিটেমাটি হারিয়েছেন আরও বেশ কিছু পরিবার। আতঙ্কে আছেন শতাধিক পরিবার। বালিকালে যে কতটা এই চাহার সহ্য করতে নাই। গভীর রাতে এলাকার যারা প্রতাপশালী লোক এরা মাটি বেচার কারণ এটাই মূল কারণ। তবে এসব অভিযোগ শুনতে চান না স্থানীয় চেয়ারম্যান। তিনি অবৈধ বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেছেন। ড্রেজিং করে যে বালু উত্তোলন করে এই বালুতে এই নদী এই যে নদীর ভাঙার এটার কিছুই না, এখানে কোনো অবৈধ বালু হয় না। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, সাময়িক রক্ষা ব্যবস্থা নেওয়া হলেও অপরিকল্পিত নদী শাসন ও বালু উত্তোলন নদীর আগ্রাসন বাড়িয়ে তুলছে। অভিযানে গিয়ে বালুখেকোদের হামলার শিকারের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে যে ওখানে ম্যাজিস্ট্রেট মাটি কাটা যে দস্যুদেরকে নিরস্ত করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে। পদ্মার ভয়াল ভাঙন ঠেকাতে প্রয়োজন অবৈধ বালু উত্তোলনের কঠোর নিয়ন্ত্রণ আর ভিটেমাটি হারানো মানুষের জন্য বাস্তব ভিত্তিক পুনর্বাসন। না হলে সময়ের সঙ্গে ধ্বংস হবে আরো জনপদ, ভিটেহারা হবে আরো হাজারো পরিবার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, শরীয়তপুর। সচিবালয়ে কথা বলছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। তারপর আরেকটা জিনিস ভালো কথা, সারের ক্ষেত্রে আমাদের দেশে ধরেন যে ডিএপি যে সারটা আছে আর যে ইউরিয়া, যেমন ইউরিয়া সারটা 20%, ওই যে ডিএপি সারের ভিতর কিন্তু ইউরিয়া 20% থাকে। তা আমাদের কৃষকরা এখন আমরা শিক্ষা করাইতেছে, ট্রেনিং করা হইতেছে, তাকে জানানো হচ্ছে যে ইউরিয়া সার এখন আপনি ধরেন যে 1 কেজি দিলেন, এখন আবার ওই ডিএপি সারের থেকে যদি 1 কেজি দেন ওটারও কিন্তু 20% মানে ওই 200 গ্রাম চলে দিতেছে। তো যেখানে ধরেন আপনার 100 গ্রাম লাগে ওখানে 120 গ্রাম পড়ে দিতেছে ইউরিয়া। এই জন্য ইউরিয়া সারে আবার কিন্তু আমার ওই জমির যে টপ সয়েল কিন্তু নষ্ট করে দেয়। এই জন্য এই সার ইউরিয়াটার ব্যবহারটা একটু কমানোর জন্য চেষ্টা, প্লাস ওভারঅলও সারের ব্যবহার কমানোর জন্য আমরা চেষ্টা করতেছি। প্লাস এখন আমার নতুন একটা অ্যাপও করা হয়েছে, যেখানে খামারি অ্যাপ, ওখানে আপনি ওই জায়গায় দাঁড়ায় ওইটা ধরলে এই জমিতে কি পরিমাণ কোন ধরনের সার লাগবে ওইটাও তারা বলে দিতে পারতেছে, এবং ওই এলাকায় কি পরিমাণ কোন ফসলটা ভালো হবে ওইটাও বলতে পারতেছে। বাট এটা যেন আরও ইমপ্রুভ করা যায়, এখন এটা চলতেছে, বাট এটা আরও যেন ইমপ্রুভ করা যায়, এই জন্য আমাদের কিন্তু কাজ চলছে। সারের যাদের ক্ষেত্রে সারের লাইসেন্সের ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন হিসেবে দিতে। আপনারও যদি আপনার যদি কোনো ভালো লোক থাকে
আপনারা নাম দিতে পারেন, আমরা তা করে নিয়ে স্ট্যাটিস্টিক অ্যাড করে আমরা জানি যে বিগত সরকার আমাদের যে সকল সারের লাইসেন্স দেওয়া হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে সবাইকে, সব প্রত্যেকটা জেলাতে উপজেলাতে। এই বিষয়টা আপনারা কিভাবে কি করবেন? আর একটা হচ্ছে আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে আমাদের তো কোনো রাজনীতি বিবেচনা নেই, এই জন্য আমরা যারা ভালো লোক তারাই দেওয়ার চেষ্টা করবো। দেখছেন এই সময়ের বাণিজ্য। আজ থেকে শুরু হচ্ছে ওএমএস এর স্বল্প মূল্যে চাল আটা বিক্রি কার্যক্রম। এই মুহূর্তে নওগাঁর তাজের মোড় এলাকায় আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই প্রকল্পটি আজ থেকে চালু করা হয়েছে। ওএমএস এর মাধ্যমে এই প্রকল্প যেটি থাকছে সেটি হলো যে প্রতি কেজি আটা 24 টাকা কেজি, অন্যদিকে চাল নিতে পারছে 30 টাকাতে, এবং এই সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পুরো মাস জুড়েই কিন্তু এই কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ, এবং এই সুফল যারা পাবেন তাদের দিক থেকে বলা হচ্ছে যে জন প্রতি 10 কেজি করে পাবেন, 5 কেজি চাল এবং 5 কেজি আটা। এবং এই খাদ্যবান্ধব কর্মসূচির এই বাজার ব্যবস্থার কিছুটা স্থিতিশীলতার জন্যই এই কার্যক্রমটি চালু করেছে জানিয়েছে খাদ্য বিভাগের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে জেলায় 12টি পয়েন্টে এই প্রক্রিয়াটি হাতে নেওয়া হয়েছে, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে মোট প্রত্যেকটিতে 150 জন করে এই সুফলটি দেওয়া হবে। এবং এখানে ভোক্তারা যারা এসেছেন এই সুফলটি নিতে, তাদের দিক থেকে কিন্তু প্রত্যেকে বলা হচ্ছে যে একেবারে কিন্তু স্বল্প পরিসরে হলেও এই বাজারে যেহেতু চাল এবং অন্যান্য জিনিসের দাম অনেকটাই বেশি, এই কারণে কিন্তু বাজারে এর একটা ভালো প্রভাব পড়বে বা এক ধরনের বাজার স্থিতিশীলতা আসবে, এমন তথ্য খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। সব মিলে এটা পুরো মাস জুড়ে চলবে, সপ্তাহে 5 দিন এই কার্যক্রমটি কিন্তু অব্যাহত রাখবে খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল নওগাঁয় সার্বিক নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে চাল দেওয়ার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। পিরোজপুরে চলতি মৌসুমে আমড়ার বাম্পার ফলন হয়েছে। উৎপাদন খরচ কম হওয়ায় বাণিজ্যিকভাবে ফলটি চাষে ঝুঁকছেন চাষিরা, আর পরিকল্পিতভাবে চাষাবাদে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। থোকায় থোকায় ঝুলছে টক মিষ্টি ফল আমড়া। দক্ষিণাঞ্চলের আবহাওয়া, জলবায়ু ও মাটি ফলটি চাষের উপযোগী। চলতি মৌসুমে আমড়ার বাম্পার ফলন হয়েছে। সদর, নাজিরপুর, কাউখালী ও নেসারাবাদ সহ বিভিন্ন এলাকায় উৎপাদন হচ্ছে বাণিজ্যিকভাবে। চারা রোপণের মাত্র 3 থেকে 4 বছরের মধ্যে পাওয়া যায় ফল, লাগে না তেমন পরিচর্যা। পাইকাররা গাছ থেকে আমড়া কিনে সরবরাহ করেন সারা দেশে। একটি গাছ থেকে প্রতি বছর গড়ে 3 থেকে 4 মণ আমড়া পাওয়া যায়। পাইকারি বাজারে প্রতি মণ ফল বিক্রি হয় 750 থেকে 800 টাকায়। আমাদের বাড়ির সামনে যেভাবে সুযোগ পাই আমরা এই আমড়া গাছগুলো লাগাই, কারণ এতে কোনো ধরনের খরচ নেই, তেমন যত্ন লাগে না, একবার রোপণ করলেই হয়। একটা গাছে হয়তো যদি 4-5 মণ আমড়া থাকে, 4 মণ থাকলে ওই গাছটা 1500 থেকে 2000-এর ভিতর কিনি। পরিকল্পিতভাবে ফলটি চাষে চাষিদের যথাযথ পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে, আমাদের নির্দেশনা বের হয়েছে যে অনাবাদি পতিত জমিকে চাষের আওতায় আনার জন্য যেসব জায়গায় খোলা পড়ে আছে, বিশেষ করে রাস্তার পাশ, সেগুলোকে ফলদ বৃক্ষ দিয়ে ভরে দেওয়ার জন্য। জেলায় 463 হেক্টর জমিতে আমড়ার বাগান রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপ ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির চাহিদা কমায় কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $69.27 দাঁড়িয়েছে। প্রাকৃতিক গ্যাসের দাম পড়েছে প্রায় 5%। ইউক্রেন সংঘাতের জেরে গেল শুক্রবার রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদক দেশগুলো উৎপাদন বাড়াতে পারে যাতে দিন শেষে কমে যেতে পারে জ্বালানির চাহিদা। বাজারে এমন উদ্বেগ বিরাজ করছে। এতে সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায় বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $69.27 দাঁড়িয়েছে, আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও প্রতি ব্যারেল $67.44। এদিকে কমছে প্রাকৃতিক গ্যাসের দামও। ব্যারেল প্রতি দাম প্রায় 5% কমে প্রতি MMBTU এর দাম নেমেছে $3.39। ইয়ানুর শিফাত, সময় বাণিজ্য। প্রবাসীদের ফেরত পাঠানোর প্রশ্নে এবার জনমতের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া অবস্থান।
যুক্তরাষ্ট্রে অনিয়মিত অভিবাসীদের ব্যাপক হারে ফেরত পাঠানো শুরু করেছে তার প্রশাসন। সিএনএনের জরিপে দেখা গেছে মার্কিন নাগরিকদের বড় অংশই ট্রাম্পের এই বিতাড়ন নীতি প্রত্যাখ্যান করেছেন। 55% মার্কিনী মনে করেন ট্রাম্প অভিবাসন ইস্যুকে অনেক দূর এগিয়ে গেছেন, যা বাস্তবে অমানবিক পর্যায়ে পৌঁছেছে। অভিবাসীদের গ্রেফতার ও আটক রাখার বিরোধিতা করেছেন 60% নাগরিক। গ্যালাপের এক জরিপে জানা যায় ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি সমর্থন কমে দাঁড়িয়েছে মাত্র 35%। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। খেলাপি ঋণ আদায়ের ব্যর্থতা ঢাকতে সুদ হার বাড়িয়েছে ব্যাংকগুলো। ব্যবসা সম্প্রসারণে বড় বাধা, অভিযোগ উদ্যোক্তাদের। দৃশ্যমান পদক্ষেপের তাগিদ অর্থনীতিবিদদের। বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে ভাটা, রাজস্ব আদায় কমেছে 90 কোটি টাকা। ভিসা জটিলতাই বড় কারণ বলছেন সংশ্লিষ্টরা। পদ্মার বুকে থামছে না বালু খেকোদের দৌরাত্ম্য, নদীতে বাড়ছে ভাঙন, দুই কূলে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। দ্রুত ব্যবস্থা না নিলে প্রাণ প্রকৃতির বড় ক্ষতির শঙ্কা। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।